আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি জয়কলি আয়োজিত গুচ্ছ ফ্রি ক্লাসে। তোমরা যারা যুক্ত হয়েছে আজকের ক্লাসে তোমাদের সবাইকে স্বাগতম। আমি সানজিদ জাহিদ, পড়াশোনা করছি জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ফার্মেসি বিভাগে। আজকে তোমাদের সাথে যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে কেমিস্ট্রি ফার্স্ট পার্ট 3 অধ্যায় মৌলের পর্যায়বৃত্ত ধর্ম ও রাসায়নিক বন্ধন। আজকের এই ক্লাসটা তোমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ, কারণ গুচ্ছ বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষায় কিন্তু এই অধ্যায় থেকে অনেক কোশ্চেন আসে এবং দেখা যায় যে তোমরা অনেকেই ভুল করে আসো, কারণ এখানে আছে অনেক সম্পর্ক বের করতে হয়, ইলেকট্রনের শক্তি, তৈতান্তকতা, আকারের একটা সম্পর্ক। তো এটার কি আমাদের এই অধ্যায়টা খুবই ইম্পর্টেন্ট। তোমরা যারা আজকের ক্লাসে যুক্ত হয়েছো তোমরা একটু লাইভটা বেশি শেয়ার করে দাও এবং তোমাদের ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা খুব শীঘ্রই ক্লাসটা শুরু করব। তো তোমরা আর কি আর যদি গুচ্ছ সম্পর্কে তোমাদের কোনো যদি কোশ্চেন থাকে তোমরা কমেন্ট করতে পারো, ইনশাল্লাহ অ্যান্সার দেওয়ার চেষ্টা করব। আর তোমরা একটু লাইভটা বেশি শেয়ার করে দাও, আমরা কিছুক্ষণের মধ্যে ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, ওকে, তোমরা একটু লাইভটা শেয়ার করে দিও, ঠিক আছে? আচ্ছা, আমি একটু লাইভটা শেয়ার করে দিচ্ছি, তোমরাও লাইভটা শেয়ার করে দাও এবং ফ্রেন্ডদেরকে মেনশন দিয়ে দাও। আমরা আর কিছুক্ষণ অপেক্ষা করবো, এরপর ইনশাল্লাহ ক্লাসটা শুরু করে দিব। আচ্ছা, তো চলো আর দেরি না করে শুরু করে দিই ক্লাস। আচ্ছা, তো দেখো ফার্স্টে এই যে অধ্যায়টার নাম যেহেতু মৌলের পর্যায়বৃত্ত ধর্ম, যেটা আমাদের বোঝা যাচ্ছে যে এই নামটা শুনে যে আমাদের এই যে মৌলের পর্যায়বৃত্ত ধর্ম রাসায়নিক বন্ধনের যে কাহিনীটা আছে এটা মেইনলি মৌলসমূহ যে পর্যায় সারণী যেটা আছে, পর্যায় সারণীতে কে কোথায় অবস্থিত, এই অনুযায়ী ধর্মটা কিভাবে চেঞ্জ হচ্ছে, এইটা নিয়ে কিন্তু এই অধ্যায় মেইনলি আলোচনা। যে একটা মৌল কেন বাম দিকে, একটা মৌল ডান দিকে, কে আকারে বড়, কার তড়িৎচুম্বকতা বেশি, কার ইলেকট্রন শক্তি বেশি। তো এই অধ্যায়টা পারতে গেলে তোমাকে অবশ্যই কি জানতে হবে, পর্যায় সারণীটা ভালো মতো জানতে হবে। তো পর্যায় সারণী সম্পর্কে কিন্তু আলোচনা করা কিন্তু আছে। তোমার হচ্ছে পর্যায় সারণীর মৌলগুলো আমরা কিভাবে মনে রাখতে পারি এগুলো সম্পর্কে কিন্তু আমরা আরেকটা ক্লাসে আলোচনা করছি। ইনশাল্লাহ ওই ক্লাসটা হচ্ছে তোমরা যারা জয়কলি টার্গেট জিএসটি গ্রুপে আসো তোমরা আর কি ওইখানে দিয়ে দেওয়া হবে। আর কারণ হচ্ছে ওইটা আবার আলাদা একটা টপিক, তো ওই তোমরা সবাই যারা যুক্ত নাই তারা আর কি এই যে জয়কলি টার্গেট জিএসটি ফাইনাল ফাইট যে গ্রুপটা, এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবে, ঠিক আছে? ওকে, তো সবাই আর কি গ্রুপে অ্যাড হয়ে যাবে। ওখানে আর কি তোমার হচ্ছে পর্যায় সারণীর কোন গ্রুপের মৌলগুলো লাগবে, কিভাবে আমরা মনে রাখবো, এটা কিন্তু টিপস দেওয়া আছে সবই। এখন আমরা অধ্যায়ে চলে যাই। দেখো ফার্স্টে আমাদের যে পর্যায়টা আমরা জানি যে তোমার যে আধুনিক যে পর্যায় সারণী সেটাই কিন্তু তোমার 7টা পর্যায় এবং 18টা গ্রুপ আছে। আগে কিন্তু উল্টা ছিল, ঠিক আছে? আগে দেখা গেছে যে এখন যেমন গ্রুপ বেশি পর্যায় কম, আগে দেখা গেছিল যে তোমার গ্রুপের সংখ্যা কম পর্যায় অনেক বেশি, ঠিক আছে? 12টা ছিল তোমার পর্যায় আর 8টা ছিল গ্রুপ, যেটার ভিত্তি ছিল হচ্ছে পারমাণবিক ভর। আর এখন এটার ভিত্তি হচ্ছে পারমাণবিক সংখ্যা বা ইলেকট্রন বিন্যাস। আচ্ছা, তো দেখো এখানে যেটা লাগবে আমাদের যে 7টা পর্যায় আছে, প্রথম যে পর্যায়টা আছে এখানে মাত্র 2টা মৌল আছে, হাইড্রোজেন আর হিলিয়াম। এই জন্য এই পর্যায়টাকে বলা হয় হচ্ছে অতি সংক্ষিপ্ত পর্যায়। কি পর্যায় বলা হয়? অতি সংক্ষিপ্ত পর্যায়। 2 আর 3, ঠিক আছে, 4 আর 5, 6 আর 7 এগুলো সব পেয়ার অবস্থা যাবে, মানে জোড়া আকারে। যেমন 2 আর 3কে তুমি বলবা হচ্ছে সংক্ষিপ্ত পর্যায়। কি পর্যায় বলবা? সংক্ষিপ্ত পর্যায়, ঠিক আছে? আর একটা জিনিস মনে রাখবা, 2 আর 3 নম্বর পর্যায়ের মৌলসমূহকে বলা হয় আদর্শ মৌল। দ্বিতীয় এবং তৃতীয় পর্যায়ের মৌলসমূহকে কি বলা হয়? আদর্শ মৌল বলা হয়, ঠিক আছে? আচ্ছা, 2 আর 3 নম্বর পর্যায়ের মৌলসমূহকে আদর্শ মৌল বলা হয়। আরো একটাকে আদর্শ মৌল বলা হয়। এস আর পি ব্লকের মৌলসমূহকেও বলা হয় হচ্ছে আদর্শ মৌল, ঠিক আছে? এস ব্লক এবং পি ব্লকের মৌলসমূহকেও বলা হয় কিন্তু আদর্শ মৌল। আচ্ছা, বইয়ে যেটা আছে আর কি। তাহলে সংক্ষিপ্ত পর্যায় কত নম্বর পর্যায়কে বলা হয়? 2 আর 3 নম্বর পর্যায়কে বলা হয় সংক্ষিপ্ত পর্যায়। আচ্ছা, তাহলে একটা জিনিস দেখো, ফার্স্ট হচ্ছে অতি সংক্ষিপ্ত, মানে অনেক সংক্ষিপ্ত, তারপর হচ্ছে শুধু সংক্ষিপ্ত, তারপরে কি হচ্ছে আস্তে আস্তে বাড়তেছে, তার মানে তারপর হবে দীর্ঘাকার, তারপরে কি হবে? অতি দীর্ঘ। তাহলে দেখো ফার্স্ট হচ্ছে অনেক সংক্ষিপ্ত, তারপরে কি হবে? সংক্ষিপ্ত, তারপরে দীর্ঘ, তারপরে কি হবে? অতি দীর্ঘ, এভাবে আর কি বাড়তেছে। তাহলে অতি সংক্ষিপ্ত,
2 আর 3কে বলা হবে সংক্ষিপ্ত, 4 আর 5কে বলা হবে দীর্ঘাকার, আর 6 আর 7কে বলা হবে অতি দীর্ঘ। 6 আর 7কে অতি দীর্ঘ। তাহলে তোমাকে যদি কোশ্চেন করা হয় যে দীর্ঘাকার পর্যায় কোন কোন পর্যায়কে বলা হয় দীর্ঘাকার পর্যায়, তোমরা একটু সবাই কমেন্ট করো তো যে দীর্ঘাকার পর্যায় বলা হয় কোন কোন পর্যায়কে। কমেন্টগুলো পড়বো আমি, সবাই কমেন্ট করো যে দীর্ঘাকার পর্যায় বলা হয় কোন কোন পর্যায়ের মৌলসমূহকে। আচ্ছা, দীর্ঘাকার পর্যায়ে বলা হয় কোন কোন পর্যায়ের মৌলসমূহকে? 4 এবং 5, ঠিক আছে? 4 এবং 5 নাম্বার পর্যায়ের মৌলসমূহকে বলা হয় দীর্ঘাকার পর্যায়। ওকে, আচ্ছা নেক্সট স্লাইডে যাই। আচ্ছা হ্যাঁ, 4 এবং 5, 4, 5, হ্যাঁ ঠিক আছে। ওকে, এরপর দেখো আমাদের কিছু কিছু তথ্য দেওয়া আছে, তথ্যগুলো আমাদের জানতে হবে। অ্যাট এ গ্ল্যান্স আমরা দেখবো যেখানে কি কি আছে। ক্ষার ধাতু, ক্ষার ধাতু সংখ্যা কয়টা? 6টা। হাইড্রোজেন বাদ দিয়ে গ্রুপ 1 এর যারা ছিল সবাই কি বলতো? ক্ষার ধাতু। লিনাকে রুবি সাইজ করে ফ্রান্সে, আমরা মনে রাখতাম সবাই পড়ে আসি এসএসসি তে যে লিনাকে রুবি মানে লিথিয়াম, সোডিয়াম, পটাশিয়াম, রুবিডিয়াম, সিজিয়াম। তাহলে ক্ষার ধাতু সংখ্যা কয়টা? 6টা। এটা আবার ভুলে কেউ গ্রুপ 1 এর যে 7টা মৌল আছে 7টা মৌল দিও না। হাইড্রোজেন কিন্তু আবার ধাতুর মধ্যে পড়ে নাই, ক্ষার ধাতুর মধ্যে পড়ে নাই। তাহলে মনে রাখবা যে ক্ষার ধাতুর সংখ্যা কয়টা? 6টা। সবাই কমেন্ট করতো যে ক্ষার ধাতুর সংখ্যা কয়টা? 6টা। মৃৎক্ষার ধাতুর সংখ্যা কয়টা? 6টা। ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু দুইটার সংখ্যাই কি বলতো? সেম। তাহলে ক্ষার এবং মৃৎক্ষার দুইটাই কত? 6টা। সবাই 6 কমেন্ট করো যে ক্ষার ধাতু এবং মৃৎক্ষার ধাতু দুইটাই কয়টা? 6টা করে আছে। আচ্ছা, এরপর দেখো শ্বাসরোধকারী, শ্বাসরোধকারীকে কি বলা হয় বলতো? নিক্টোজেন্স। কি বলা হয়? নিক্টোজেন্স কথার অর্থ হচ্ছে শ্বাসরোধকারী। এই কথাটা আসছে নাইট্রোজেন থেকে, কারণ এই যেই গ্রুপটা আছে গ্রুপ 15 এটা শুরু হচ্ছে নাইট্রোজেন দিয়ে, প্রথম মৌলকে নাইট্রোজেন, এই জন্য বলা হয় নাইট্রোজেনকে বলা হয় কি নিক্টোজেন মৌল, যেটা হচ্ছে শুরু হচ্ছে কি নাইট্রোজেন দিয়ে। গ্রুপ 15কে বলা হয় নিক্টোজেন গ্রুপ। আচ্ছা, এরপর দেখো চালকোজেন, গ্রুপ 16কে বলা হয় কি চ্যালকোজেন। চ্যালকোজেন শব্দের অর্থ কি? চ্যালকোজেন শব্দের অর্থ হচ্ছে আকরিক সৃষ্টিকারী। চ্যালকোজেন শব্দের অর্থ কি? আকরিক সৃষ্টিকারী। চ্যালকোজেন কয়টা? 4টা। চ্যালকোজেন 4টা। চ্যালকোজেন কয়টা? 4টা। আচ্ছা, হ্যালোজেনও 4টা। চ্যালকোজেনও 4টা, হ্যালোজেনও কয়টা বলো তো? 4টা। আচ্ছা, এরপর দেখো নিষ্ক্রিয় গ্যাস। নিষ্ক্রিয় গ্যাস বলা হয় গ্রুপ 18কে। গ্রুপ 18কে বলা হয় নিষ্ক্রিয়। তারপরে হ্যালোজেন হচ্ছে গ্রুপ 17কে বলা হয় হ্যালোজেন। আর 16কে কি বলা হয়? 16কে বলা হয় চ্যালকোজেন। আচ্ছা, এবার তাহলে সবাই কমেন্ট করো যে চ্যালকোজেন গ্রুপের মৌল কয়টা? চ্যালকোজেন গ্রুপের মৌল সংখ্যা কয়টা? একটু সবাই কমেন্ট করো চ্যালকোজেন গ্রুপে কি কি মৌল আছে। আচ্ছা, ওকে, আচ্ছা, নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা কয়টা? নিষ্ক্রিয় গ্যাসের সংখ্যা হচ্ছে কয়টা? 6টা। এই কথাটা আমাদের জাস্ট লাগবে। এরপর দেখো অপধাতু। অপধাতু, ঠিক আছে? অপধাতু তোমার কি কি আছে? বোরন, সিলিকন, জার্মেনিয়াম, আর্সেনিক, তারপর হচ্ছে তোমার হচ্ছে ও অ্যান্টিমনি, তারপর হচ্ছে কোনটা বলতো? টেলুরিয়াম, ঠিক আছে? টেলুরিয়াম। তাহলে এইগুলো সবগুলো কি বলতো? অপধাতু। অপধাতুর সংখ্যা কয়টা? 6টা, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো তোমার মোট ধাতব মৌল কয়টা? মোট ধাতব মৌল কয়টা? 94টা। মোট ধাতব মৌল কয়টা? 94টা, ঠিক আছে? ধাতব মৌল কয়টা? 94টা। অপধাতু কয়টা? 6টা। তাহলে ধাতু যদি হয় 94টা, অপধাতু যদি হয় 6টা, টোটাল আমাদের মৌল কয়টা? 118টা। তাহলে 18টা কি হবে বলতো? বাকি যে 18টা আছে 18টা হবে কি? অধাতু। এই জন্য অধাতব মৌল কয়টা? 18টা। অধাতব মৌল কি? 18টা, ঠিক আছে? অধাতব মৌল কি? 18টা। আচ্ছা, তোমরা কে কি কমেন্ট করছো? কমেন্টগুলো পড়ি। ওকে, আচ্ছা, তো দেখো অপধাতু যে 6টা আছে 6টা আমরা কিভাবে মনে রাখতে পারি? এটা মনে রাখবা যে দেখো এই যে মানুষজন দেখো না বিয়ে করতে যায়, বিয়ে করতে গেলে এই যে আচ্ছা, ওকে, আচ্ছা, বিয়ে করতে গেলে দেখো না যে তোমার ইয়া পক্ষ যেটা আছে শ্বশুরবাড়ি পক্ষকে অনেকে বেআই বলে, তো এটা দিয়ে মনে রাখবা হচ্ছে জি বেআই, বা আসিতেছি সাবধানে। এটা একটু সবাই কমেন্ট করবা। আচ্ছা, আসিতেছি কথাটা আবার ইংলিশে লেখা ভালো, ঠিক আছে? জি বেআই আসিতেছি। আচ্ছা, এখানে সি সাবধানে, ঠিক আছে?
জি বেআই আসতেছি সাবধানে, এটা একটু সবাই কমেন্ট করবা যে জি বেআই আসতেছি সাবধানে। এখানে কি হলো, জিতে মনে রাখবা, জিতে হচ্ছে তোমার জার্মেনিয়াম, জিতে কি, জিইতে হচ্ছে জার্মেনিয়াম, বেআইয়ের বিতে হচ্ছে কি বোরন, বেআইয়ের বিতে কি বোরন, এখানে আবার কেউ বেরিলিয়াম মনে করো না, বেআইতে কি বোরন, তাহলে জি বেআই, ঠিক আছে, বেআইতে হচ্ছে বোরন। আশিতেছি, আশিতেছির এসতে হচ্ছে আর্সেনিক, এসতে কোনটা বলছি আর্সেনিক, টিইতে হচ্ছে তোমার টেলুরিয়াম, ঠিক আছে, এসআইতে হচ্ছে তোমার সিলিকন। আচ্ছা, আর সাবধানে যেটা আছে, সাবধানেতে কি এসবি মানে হচ্ছে অ্যান্টিমনি, তাহলে কি বললাম, জিতে হচ্ছে জার্মেনিয়াম, বেআইতে হচ্ছে বোরন, আর্সেনিক তোমার আশিতেসি যেটা ছিল, আশিতেসিতে তিনটা মৌল মনে রাখবা, আশিতেসির এসতে হচ্ছে আর্সেনিক, টিইতে হচ্ছে টেলুরিয়াম, এসআইতে হচ্ছে সিলিকন, ঠিক আছে। আর সাবধানেতে কি, সাবধানেতে হচ্ছে এসবি মানে হচ্ছে তোমার অ্যান্টিমনি। তাহলে দেখো তোমার সবগুলো মৌল চলে আসতেছিল, জি বেআই আশি তে সি সাবধানে, তার মানে এটা কি মৌল হলো, অপধাতু যে ছয়টা ছিল ছয়টাই কিন্তু আমাদের হয়ে গেল। তাহলে আমরা তোমার সবাই কমেন্ট করবা যে জি বেআই আসিতেছি সাবধানে, এটা সবাই কমেন্ট করবা। পাশাপাশি সবাই আরো একটা জিনিস কমেন্ট করবা, এই ছয়টা মৌলের নামও কমেন্ট করবা, এই যে জিই বি আর্সেনিক যেগুলো আছে সব ছয়টা মৌলে কমেন্ট করবা, আমি কমেন্টগুলো পড়বো, সবাই কমেন্ট করো যে জি বেআই আসতেছি সাবধানে। এইটা থেকে প্রচুর প্রচুর পরিমাণে কিন্তু অবজেক্টিভ আসতেছে যে অপধাতুর নিচের কোনটা অপধাতু, এই এক্সাম্পলগুলো আসতেছে। তোমাদের বিশ্বাস না হলে তোমরা কোশ্চেন ব্যাংক খুলে দেখবা, বা আমরা এখানে কোশ্চেন সলভ করবো, তখনই দেখতে পারবা যে আসছে যে নিচের কোন তিনটা অপধাতু এরকম আসছে। এই জন্য কমেন্টটা করতে বলছি, সবাই এই নেমোনিক্সটাও কমেন্ট করবা, পাশাপাশি হচ্ছে এই মৌল ছয়টার নামও কমেন্ট করবা, ওকে, ঠিক আছে। এরপর দেখো আমরা আগাই। আচ্ছা দেখি তোমাদের কমেন্টগুলো দেখি, জি বে আসিতেছি সাবধানে, হ্যাঁ জি বে আসিতেছি সাবধানে, ওকে, ঠিক আছে, আচ্ছা আচ্ছা ঠিক আছে, থ্যাংক ইউ। তোমরা যারা কমেন্ট করতেছো বেশি বেশি, তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ কমেন্ট করার জন্য। এবং বাকিরা যারা কমেন্ট করতেছো না, খালি দেখে যাচ্ছ, তারাও একটু কমেন্টটা করবা, তাহলে দেখবা পরীক্ষার হলে আর তোমার ভাবতে হচ্ছে না, এখানে ভেবে রাখলে আর ওইখানে ভাবতে হবে না, এখানে যখন তুমি লিখতেছো তোমার পড়া হয়ে যাচ্ছে। আচ্ছা, তো বাকি মৌল ছয়টার নামও সবাই একটু কমেন্ট করবা, ঠিক আছে। আচ্ছা, এরপর যেটা লাগবে সেটা হচ্ছে সবচেয়ে বেশি মূল্যবান ধাতু, এটা লাগবে না, অভিজাত ধাতু লাগবে। অভিজাত ধাতুও কয়টা, তিনটা, মুদ্রা ধাতুও কয়টা, তিনটা, এই তিনটার মধ্যে প্যাচ লেগে যায়, মুদ্রা ধাতু কোনটা আর অভিজাত ধাতু কোনটা। তো মুদ্রা ধাতু হচ্ছে তোমার কপার, সিলভার আর গোল্ড। দেখো সিলভার আর গোল্ড, অনেকে আছে গোল্ড কেনার সামর্থ্য থাকে না বা গোল্ড কিনতে পারে না, তার ফলে তারা কি করে বলতো, সিলভারের জিনিসপাতি ইউজ করে। তাহলে গোল্ড সিলভার, আর যাদের মনে সিলভার কেনার সামর্থ্য নাই তারা কপার ইউজ করে, কি ইউজ করে, কপার। তাহলে কপার, সিলভার আর কি বলতো, গোল্ড, কপার, সিলভার আর গোল্ড, এই তিনটা মৌল সবাই কমেন্ট করবা। এরা কি মুদ্রা ধাতু, মুদ্রা ধাতুতে ইউজ করা হয়, কপার না হলে সিলভার না হলে কি গোল্ড, কপার সিলভার গোল্ড, এই তিনটা সবাই কমেন্ট করবা। আর অভিজাত ধাতু কাকে বলা হয়, অভিজাত ধাতু হচ্ছে তোমার তোমার যে গোল্ড, সরি সিলভার, গোল্ড আর কি প্লাটিনাম, সিলভার, গোল্ড আর প্লাটিনাম। তাহলে পার্থক্য কি, মুদ্রা ধাতুতে থাকবে তোমার কপার, আর অভিজাত ধাতুতে কে থাকবে, প্লাটিনাম থাকবে, কোনটা, প্লাটিনাম। একই জিনিসই কিন্তু দেখো, অভিজাত ধাতুতেও তোমার সিলভার আর গোল্ড আছে, তারপর হচ্ছে তোমার মুদ্রা ধাতুতেও কিন্তু সিলভার আর গোল্ড আছে, বাট মুদ্রা ধাতুতে এক্সট্রা কোনটা আছে, কপার, আর অভিজাত ধাতুতে কোনটা আছে, প্লাটিনাম। তো সবাইকে যেটা কমেন্ট করতে বলছি, মুদ্রা ধাতুটা সবাইকে কমেন্ট করতে বলছি। আচ্ছা, এরপর আর লাগবে না, এইগুলো জাস্ট মনে রাখবা। এরপরে আরেকটা মনে রাখতে পারো যে প্রকৃতিতে আমাদের যে 118টা মৌল আছে, প্রকৃতিতে আমরা কয়টা পাই, প্রকৃতিতে পাই হচ্ছে 98টা মৌল পাই, কয়টা মৌল পাই, 98টা মৌল আমরা প্রকৃতিতে পাই। আচ্ছা আচ্ছা, এরপর দেখো যেটা লাগবে, আচ্ছা ল্যান্থানাইট সিরিজের মৌল কয়টা, এটা সবাই জানো যে আমাদের পর্যায় সারণীর নিচে দুইটা মৌল আছে, ল্যান্থানাইট মানে দুইটা সিরিজ আছে আর কি, একটা হচ্ছে ল্যান্থানাইট সিরিজ আর হচ্ছে অ্যাক্টিনাইট সিরিজ। তো ল্যান্থানাইট সিরিজে আছে 15টা মৌল এবং অ্যাক্টিনাইট সিরিজে আছে কয়টা মৌল, 15টা মৌল আর কি। আচ্ছা, এই যে 15টা মৌল আছে, এই 15 15 30টা মৌল তোমার হচ্ছে কি, এই 15 ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজ মিলে হচ্ছে আমাদের 30টা মৌল। বাট এফ ব্লক মৌল আবার কয়টা, 27টা, বাকি তিনটা কিন্তু ডি ব্লকে চলে গেছে। এফ ব্লক মৌল 27টা, এ ব্লক মৌল 27টা, ল্যান্থানাইট এবং অ্যাক্টিনাইট সিরিজের মৌল হচ্ছে 30টা, আর হচ্ছে অন্ত অবস্থানান্তর মৌল যদি বলে, অন্ত অবস্থানান্তর মৌল বা আন্ত অবস্থানান্তর মৌল, আন্ত অবস্থানান্তর মৌল যদি বলে তাহলে মনে রাখবা 28টা, আন্ত অবস্থানান্তর মৌল কয়টা, 28টা। আচ্ছা, এই দেখো আন্ত অবস্থানান্তর মৌল কয়টা, 28টা। এ ব্লক মৌল সমূহের মধ্যে যে আন্ত অবস্থানান্তর মৌল আছে এদেরকে কি বলে, আন্ত অবস্থানান্তর মৌল। এটা এ ব্লক মৌলের ক্ষেত্রে দেখতে পাওয়া যায়, যেটার সংখ্যা হচ্ছে কয়টা, 28টা। আর হচ্ছে যদি বলে অবস্থানান্তর মৌলের সংখ্যা কয়টা, তাহলে মনে রাখবা 38টা। তাহলে সবাই একটু কমেন্ট করতো যে ইনার ট্রানজিশন এলিমেন্টস মানে হচ্ছে, ইনার ট্রানজিশন এলিমেন্টস বলা হয়, আন্ত অবস্থানান্তর মৌলকে বলা ইনার ট্রানজিশন এলিমেন্টস। সবাই একটু ইনার ট্রানজিশন এলিমেন্টসের সংখ্যাটা কমেন্ট করবা যে ইনার ট্রানজিশন এলিমেন্টসের সংখ্যা কয়টা, 28টা। সবাই এই 28টা কমেন্ট করো। আচ্ছা
এরপর যেটা লাগবে সেটা হচ্ছে দুষ্টু মৌল। কোনটাকে বলা হয়? হাইড্রোজেনকে বলা হয় হচ্ছে দুষ্টু মৌল, বলা হয় হচ্ছে হাইড্রোজেনকে। এরপর তোমাকে চারটা যে ব্লক দেওয়া আছে, এস ব্লক, পি ব্লক, ডি ব্লক এবং এফ ব্লক, এগুলোর সংখ্যা দেওয়া আছে। তো দেখো এস, পি, ডি, এফ। তো এস ব্লকের সংখ্যা মনে রাখবা হচ্ছে, এস ব্লকের সংখ্যা হচ্ছে তোমার 14টা, ঠিক আছে। এস ব্লক এর সাথে সম্পর্ক আছে ডি ব্লকের। এস ব্লক যদি 14 হয়, ডি ব্লকের উল্টা। এস ব্লক 14 হলে ডি ব্লক হবে উল্টা, মানে হচ্ছে 41টা। এস ব্লক 14টা মানে 14, ডি ব্লক হচ্ছে উল্টা 41। সবাই ডি ব্লক মৌলের সংখ্যাটা কমেন্ট করবা যে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা? ডি ব্লক মৌলের সংখ্যা হচ্ছে 41টা। আচ্ছা, পি ব্লক, পি ব্লক মনে রাখবা হচ্ছে 36টা। পি ব্লক কয়টা? 36টা। আর এফ ব্লক তো সবাই জানো যে কয়টা? 27টা, একটু আগে পড়াইছি। এফ ব্লক হচ্ছে 27টা। আচ্ছা, এই কয়টা জাস্ট মৌলের নাম মনে রাখবা। সবাইকে কমেন্ট করতে বলছিলাম যে ডি ব্লক মৌলের সংখ্যা কয়টা, এটা একটু সবাই কমেন্ট করো, দেখি কি কি কমেন্ট করছো। 41, 41, হ্যাঁ 41, 41টা, ঠিক আছে, ওকে। আচ্ছা, এরপর দেখো অক্সাইডের শ্রেণী বিভাগ। আমাদের কয়েক ধরনের অক্সাইড আছে। তো অম্লীয় অক্সাইড, ক্ষারকীয় অক্সাইড, নিরপেক্ষ অক্সাইড। তো একটা জিনিস মনে রাখবা, ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইড কি হয়? ক্ষারীয়। ধাতুর অক্সাইড বা হাইড্রো অক্সাইড কি হয়? ক্ষারকীয়। ধাতুর অক্সাইড যেমন সোডিয়াম অক্সাইড, পটাশিয়াম অক্সাইড, এরা কি হবে? এরা সব ধাতু, সোডিয়াম ধাতু, পটাশিয়াম ধাতু, এই জন্য এরা কি হবে? সব ক্ষারীয় হবে। আর অধাতুর অক্সাইড কি হয়? অম্লীয়। অধাতুর অক্সাইড কি? অম্লীয়। অধাতুর অক্সাইড কি? অম্লীয়। অধাতু অম্লীয়, এটা একটু সবাই কমেন্ট করবা। মানে অধাতুর অক্সাইড কি? অম্লীয়। আচ্ছা, এরপর দেখো নিরপেক্ষ অক্সাইড কি বলা হয়েছে? নিরপেক্ষ অক্সাইড। নিরপেক্ষ অক্সাইডটা মনে রাখা কিন্তু খুবই ইজি। দেখো পানি, H2O, নিরপেক্ষ পানির মতো দেখতে কে বলতো? N2O। পানির মতো দেখতে কে? N2O। তাহলে H2O এর সাথে কার মিল আছে? N2O এর মিল আছে। H2O, N2O, নিরপেক্ষ, ন দিয়ে শুরু, নিরপেক্ষ, এই জন্য নাইট্রোজেন থাকবে N2O। তারপর দেখো কার্বন মনোক্সাইডের সাথে আবার কার মিল আছে? NO এর মিল আছে, CONO, ঠিক আছে, CONO। এই চারটা মৌল সবাই একটু কমেন্ট করে ফেলো তো, নিরপেক্ষ অক্সাইড চারটা। এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা অবজেক্টিভ, যে H2O, H2O এর মতো দেখতে কে? N2O, শেষ। তারপর দেখো CO এর মতো দেখতে কে? NO। তাহলে H2O, N2O, CO, NO, এটা আলাদা করে মুখস্থ করার দরকার নেই, এমনি আর কি আমাদের দেখলেই আমরা পেরে যাবো ইনশাল্লাহ। আচ্ছা, এরপর দেখো উভধর্মী অক্সাইডে পরে আসতেছে। এরপর দেখো পার অক্সাইড। পার অক্সাইড কি কি? পার অক্সাইড মেইনলি হচ্ছে H2O2, তারপরে আরো দুইটা মনে রাখবা, সেটা হচ্ছে Na2O2 মানে সোডিয়াম অক্সাইড, তারপর হচ্ছে Na2O2, তারপর হচ্ছে বেরিয়াম অক্সাইড, ঠিক আছে, Na2O2, আর একটা হচ্ছে BaO2, ঠিক আছে। তো সবাইকে যেটা কমেন্ট করতে বলছিলাম, উভধর্মী অক্সাইডে সবাই একটু কমেন্ট করো। আচ্ছা, Na2O2, তারপর হচ্ছে BaO2, মানে হচ্ছে Na2O2, BaO2, তারপর হচ্ছে H2O2, ঠিক আছে। কমেন্ট করছো, দেখি কি কি। আচ্ছা, তো আমরা কি কি বললাম? পার অক্সাইড গুলা কি কি? একটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড মানে H2O2, একটা হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, তারপরে হচ্ছে সোডিয়াম পার অক্সাইড, তারপর হচ্ছে বেরিয়াম পার অক্সাইড, ঠিক আছে। সোডিয়াম পার অক্সাইড, তারপর হচ্ছে হাইড্রোজেন পার অক্সাইড, আর এটা কি? বেরিয়াম পার অক্সাইড। আচ্ছা, এখানে কিন্তু তোমাদের কাছে জানা আছে, এটা কিন্তু Na2O, এটা কিন্তু Na2O সোডিয়াম অক্সাইড, আর এটা কিন্তু সোডিয়াম পার অক্সাইড। Na2O2 এটা কি? সোডিয়াম পার অক্সাইড, ক্লিয়ার? তাহলে সবাই একটু সোডিয়াম পার অক্সাইডটা কমেন্ট করো তো দেখি, সবাই সোডিয়াম পার অক্সাইড একটু কমেন্ট করো। সোডিয়াম অক্সাইড আর সোডিয়াম পার অক্সাইডের সঙ্গে তোমরা বুঝছো, সোডিয়াম অক্সাইড বলে Na2O আর সোডিয়াম পার অক্সাইড বলে Na2O2। এটা একটু সবাই কমেন্ট করবা যে সোডিয়াম পার অক্সাইডের সংকেতটা। এরপর দেখো পলি অক্সাইড। পলি অক্সাইড মানে বোঝা যাচ্ছে যে নামে কি আছে? পলি আছে, মানে হচ্ছে পলি মানে কি? অনেক। পলি অক্সাইড কোনটা? PbO2, মানে অক্সিজেনের সংখ্যা বেশি থাকবে, PbO2। আর কোনটা? MnO2, এটা হচ্ছে পলি অক্সাইড। পলি অক্সাইড কি? PbO2 আর হচ্ছে MnO2, এটা হচ্ছে পলি অক্সাইড। সাব, সাব মানে কি বলতো? নিচে। সুপ মানে হচ্ছে উপরে, আর সাব মানে হচ্ছে নিচে। তাহলে PbO2, PbO2, অক্সিজেনটা আগে দেখো সামনে ছিল, এখন কোথায় আসছে? মানে অক্সিজেনটা দেখো PbO2 ছিল, এখন 2টা কোথায় চলে আসবে? নিচে চলে আসবে। এখানে মাঝখানে কি থাকবে? একটা সাব থাকবে, মানে নিচে থাকবে আর কি। PbO2 দুইটার মাঝখানে থাকবে, ঠিক আছে। এই যে PB, তারপর দেখো মাঝখানে নিচে থাকবে, এই যে এই জন্য কি? সাব, এই জন্য সাব। তাহলে PbO2, এভাবে মনে রাখবে আর কি, PbO2 সাব অক্সাইড। আচ্ছা, এরপর দেখো উভধর্মী অক্সাইড যেটা আছে, উভধর্মী অক্সাইড।
উভধর্মী অক্সাইডে দেখো PbO আছে, PbO2 আছে। দেখো PbO2 কিন্তু তোমার পলি অক্সাইডেও ছিল, আবার দেখো কোথায় আছে, উভধর্মী অক্সাইডেও কিন্তু আছে। তাহলে PbO2 কিন্তু দুইটাতেই আছে, পলি অক্সাইডেও আছে, তারপর হচ্ছে তোমার উভধর্মী অক্সাইডেও আছে। ঠিক আছে, তোমাদের সবাইকে যেটা কমেন্ট করতে বলছিলাম সেটা হচ্ছে সোডিয়াম পারঅক্সাইডের সংকেতটা। আচ্ছা, এরপর দেখো উভধর্মী অক্সাইড যেটা আছে এটা আমরা মনে রাখতে পারি, এটা দিয়ে দেখো জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। জনিতে মনে রাখবা জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, জনিতে কি মনে রাখবা, জনিতে মনে রাখবা হচ্ছে জিঙ্ক অক্সাইড। ঠিক আছে, বলেতে মনে রাখবা বেরিলিয়াম অক্সাইড। বলেতে কি বেরিলিয়াম অক্সাইড। জনি বলে তুই ইন্ডিয়া গেলে টেলুরিয়াম অক্সাইড। ঠিক আছে, আর ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াম অক্সাইড। তারপর হচ্ছে জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। ইন্ডিয়া গেলে, গেলেতে দেখো গেলেতে কি আছে, গেলেতে হচ্ছে জার্মেনিয়াম অক্সাইড। ঠিক আছে, টিনে হচ্ছে SnO2, মানে সবগুলো হচ্ছে অক্সাইড। ঠিক আছে, উভধর্মী অক্সাইড। পাবেতে হচ্ছে পিবি, পাবেতে হচ্ছে এই যে PbO2। ঠিক আছে, PbO2। আর আমিতে হচ্ছে অ্যালুমিনিয়াম অক্সাইড Al2O3। তাহলে কি বললাম, জনি বলে তুই ইন্ডিয়া গেলে, জনিতে হচ্ছে জিঙ্ক অক্সাইড, বলেতে হচ্ছে বেরিলিয়াম অক্সাইড, তুইতে হচ্ছে টেলুরিয়াম, আর ইন্ডিয়াতে হচ্ছে ইন্ডিয়াম। ঠিক আছে, গেলেতে হচ্ছে গ্যালিয়াম, তারপর হচ্ছে টিনে হচ্ছে Sn, পাবোতে হচ্ছে PbO2, আর আমিতে হচ্ছে কি অ্যালুমিনিয়াম অক্সাইড। এটা হচ্ছে তোমার কি, এটা হচ্ছে তোমার উভধর্মী অক্সাইডের মনে রাখার ট্রিক্স হচ্ছে এইটা। ঠিক আছে, আচ্ছা এখন তোমরা সবাই একটু এটা কমেন্ট করো, জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি। এটা একটু সবাই কমেন্ট করো, দেখি কে কি কমেন্ট করছো। আচ্ছা, আচ্ছা জনি বলে তুই ইন্ডিয়া গেলে টিন পাবো আমি, হ্যাঁ একজন কমেন্ট করছে। ওকে, আচ্ছা ঠিক আছে, চলো আমরা নেক্সট আগাই। আচ্ছা, আচ্ছা আরেকটা জিনিস, আচ্ছা গ্যালিয়াম যেটা আছে জনি বলে তুই ইন্ডিয়া গেলে, গেলেতে কিন্তু জার্মেনিয়াম না, গেলেতে মনে রাখবো হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে, গেলেতে হচ্ছে গ্যালিয়াম। ঠিক আছে, গেলেতে হচ্ছে গ্যালিয়াম Ga2O3, গ্যালিয়াম অক্সাইড। ঠিক আছে, জনি বলে তুই ইন্ডিয়া গেলে, গেলেতে হচ্ছে Ga। ঠিক আছে, আচ্ছা Ge না আবার Ga, এটা মাথায় রাখবা। ওকে, এরপর দেখো আমাদের ওইটা শেষ, এখন আমরা নিরপেক্ষ অক্সাইড এটাও পড়লাম, এরপরে আমাদের উভধর্মী অক্সাইডও শেষ। এরপর দেখো নেক্সট স্লাইডটা হচ্ছে তোমাদের নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সমূহ নিয়ে। নিষ্ক্রিয় গ্যাসের ব্যবহার সমূহ কি বলা হয়েছে, যে দেখো হিলিয়াম গ্যাস, বিভিন্ন ধরনের গ্যাস আছে আর কি নিষ্ক্রিয় গ্যাস যারা আছে। তো হিলিয়াম যেটা আছে, হিলিয়াম গ্যাসটা মনে রাখতে হবে যে বায়ুমণ্ডলে যদি বলে সবচেয়ে হালকা গ্যাস কোনটা, তো পর্যায় সারণী সবচেয়ে প্রথম মৌলকে আছে হাইড্রোজেন দিয়ে শুরু, হাইড্রোজেনের ভর সবথেকে কি কম। তাহলে সবচেয়ে হালকা গ্যাস যদি বলে, তাহলে সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে তোমার হাইড্রোজেন গ্যাস। সবচেয়ে হালকা গ্যাস কোনটা, হাইড্রোজেন গ্যাস। এরপরে যদি কেউ মানে হালকা হয়, তারপরে কি বলতো, হিলিয়াম, কারণ হাইড্রোজেনের পর কে, হিলিয়াম। সবচেয়ে হালকা গ্যাস হচ্ছে হাইড্রোজেন গ্যাস, তারপরে যদি কেউ হালকা হয় সেটা হচ্ছে হিলিয়াম গ্যাস। তো এই হাইড্রোজেন আর হিলিয়ামের মধ্যে একটা সম্পর্ক আছে, সেটা হচ্ছে যে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা অনেক বেশি। কত পার্সেন্ট বেশি, 92%। ঠিক আছে, কত পার্সেন্ট বেশি, 92% বেশি। সবাই একটু কমেন্ট করো তো যে হাইড্রোজেনের তুলনায় হিলিয়ামের বেলুন উত্তোলন ক্ষমতা কত, মনে হয় 92% বেশি। কত পার্সেন্ট, 92%। এটা সবাই কমেন্ট করো যে 92%। যেহেতু এই উত্তোলন ক্ষমতাটা বেশি, এই জন্য এটা কোন কাজে লাগে, আমাদের ডুবুরিটা যখন তোমার অক্সিজেন সিলিন্ডার নিয়ে নিচে যায়, পানি নিচে যায়,
তাদের তোমার উপরে ফেরত আসতে হবে। তো সেজন্য তারা অক্সিজেন সিলিন্ডারে হচ্ছে তোমার কি নিয়ে যায় বলতো, হিলিয়াম নিয়ে যায়। তো অক্সিজেন সিলিন্ডার নাম অক্সিজেন, বাট থাকে কি বলতো, বেশিরভাগ থাকে হিলিয়াম থাকে। 80% কি থাকে বলতো, হিলিয়াম থাকে। অক্সিজেন থাকে কত পার্সেন্ট, 20%, বাকি 20% অক্সিজেন। অক্সিজেন কত পার্সেন্ট, 20। অক্সিজেন লেখে কি দিয়ে বলতো, O2, মানে হচ্ছে 02। 02 কে তুমি উল্টা করে দাও 0 আর 2, উল্টা লিখে হবে 20, মানে হচ্ছে 20%। অক্সিজেন থাকবে কত পার্সেন্ট, 20%। তোমাদের যেটা কমেন্ট করতে বলছি সেটা হচ্ছে যে বেলুন উত্তোলন ক্ষমতা কত বেশি, 92% বেশি। 92% সবাই কমেন্ট করতে বলছিলাম, সবাই কি কমেন্ট করছো 92%? আচ্ছা আচ্ছা আচ্ছা। এরপর দেখো আমাদের যেটা লাগবে সেটা হচ্ছে যে তোমাদের এই নিয়ন আলো। এরপর দেখো নিষ্ক্রিয় গ্যাসের পর যে ব্যবহারটা লাগবে হিলিয়ামের পর নিয়ন। নিয়নটা কোন ক্ষেত্রে লাগে, নিয়নটা হচ্ছে মনে রাখতে হবে বিমানে পাইলটগণ ইউজ করে। কে কারা ইউজ করে, পাইলটগণ। কারণ কি, কারণ হচ্ছে যে তোমার হচ্ছে এই যে কুয়াশা আছে, এই কুয়াশা যখন পাইলটগণ চালায় তো তখন দেখা যায় যে তোমার এই কোথায় রান আপ শেষ হবে আর কি, বা কোন জায়গাটায় আমাদের রানওয়েটা শেষ, এটা বোঝার জন্য আমরা কোন আলো ইউজ করি, নিয়ন আলো ইউজ করি। কারণ এই নিয়ন আলোটা হচ্ছে তোমাদের কুয়াশার মধ্যে দৃশ্যমান। কিসের মধ্যে দৃশ্যমান, কুয়াশার মধ্যে দৃশ্যমান কোন আলো, নিয়ন আলো হচ্ছে কুয়াশার মধ্যে দৃশ্যমান। আচ্ছা, আর্গন, আর্গনের শেষে ন আছে, নতে মনে রাখবা 9, কত 0.9%, মানে হচ্ছে 0.9%। বায়ুমণ্ডলে আর্গন গ্যাসের পরিমাণ কত, 0.9, মানে হচ্ছে 93%, মানে 0.9%। সবাই একটু কমেন্ট করতো যে আর্গনের পরিমাণ কত পার্সেন্ট, 0.93%। এটা হচ্ছে আর্গনের পরিমাণ। এরপর দেখো ক্রিপ্টন, জেনন। ক্রিপ্টন, জেনন কোথায় ইউজ করা হয়? আচ্ছা, আরেকটা জিনিস, আর্গনটা কোথায় ইউজ করা হয় এটা আমরা বললাম না। আর্গনটা মনে হয় যে বৈদ্যুতিক বাল্ব, দেখুন অনেক সময় বৈদ্যুতিক বাল্ব গরম হয়ে বাস্ট হয়ে যায় না, তাহলে আগুন ধরে যায়। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক বাল্ব কি হয়ে যায় বলতো, আগুন ধরে যায়। এই জন্য বৈদ্যুতিক বাল্বে কি হয়ে যায়, আগুন ধরে যায়। আগুন দিয়ে মনে রাখবা আর্গন। ঠিক আছে, তাহলে বৈদ্যুতিক বাল্বে আমরা কোনটা ইউজ করি, আর্গন ইউজ করি। আচ্ছা, এরপর দেখো ক্রিপ্টন আর জেনন। তো ওই যে দেখো না ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, অনেকে দেখবে যে ডিএসএলআর ইউজ করে, বুঝছো, ডিএসএলআর ক্যামেরা আছে, তো ওইটার সাথে অনেক সময় ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব থাকে আর কি, মানে ফ্ল্যাশ দিয়ে ছবি তোলার জন্য আলাদা বাল্ব কেনে আর কি। তো এটা অনেকে দিতে চায় না, ঠিক আছে, অনেকে কিপটামি করে আর কি, অনেকে কিনতে চায় না বা কিপটামি করে। তো এটা মনে রাখবা যে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব কিনতে অনেকে কি করে বলতো, কিপটামি করে। তো কিপটামি দিয়ে মনে রাখবা ক্রিপ্টন, কিপটামি দিয়ে কি, ক্রিপ্টন। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব কোথায় ইউজ করা হয়, মানে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে কি ইউজ করা হয়, ক্রিপ্টন ইউজ করা হয়। কোনটা ইউজ করা হয়, ক্রিপ্টন আর জেননের মিশ্রণ। ক্রিপ্টন মনে রাখতে পারলে জেনন এমনি মনে থাকবে। আচ্ছা, আর টিউবলাইট, টিউবলাইটেও কোনটা ইউজ করা হয় বলতো, টিউবলাইট, ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্ব, টিউবলাইট, এগুলো সবগুলো কোনটা ইউজ করে তোমার হচ্ছে ক্রিপ্টন আর জেনন ইউজ করা হয়। মেইনলি হচ্ছে কোনটা ইউজ করা হবে, ক্রিপ্টন ইউজ করা হবে। টিউবলাইটে কোনটা, ক্রিপ্টন। আর বৈদ্যুতিক বাল্ব যদি বলে, বৈদ্যুতিক বাল্বে কোনটা, আর্গন। তাহলে বৈদ্যুতিক বাল্বে আর্গন, আর টিউবলাইট বললে হচ্ছে ক্রিপ্টন আর জেনন। এরপর দেখো রেডন, নামের শেষে কি আছে বলতো, ডন কথাটা আছে। কি কথাটা আছে, ডন। ডন মানে কি বলতো, অনেক শক্তিশালী। তাহলে ক্যান্সার কোষকে ধ্বংস করতে গেলে কাকে লাগবে, এই ডনকে লাগবে। ঠিক আছে, ক্যান্সার কোষ কিন্তু অনেক শক্তিশালী, ক্যান্সার কোষ ধ্বংস করতে গেলে কাকে লাগবে, ডনকে লাগবে। তাহলে রেড ডন। সবাই কমেন্ট করো যে যেটা বললাম ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে কোনটা ইউজ করা হয়েছে। সবাই একটু কমেন্ট করো যে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে কোনটা ইউজ করা হয়েছে। কমেন্ট গুলো পড়বো, সবাই কমেন্ট করো যে ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে কোনটা ইউজ করা হয়েছে। ওকে, আচ্ছা দেখি কে কি কমেন্ট করলা। ফটোগ্রাফিক ফ্ল্যাশ বাল্বে হচ্ছে ক্রিপ্টন, ক্রিপ্টন, ক্রিপ্টন। হ্যাঁ ঠিক আছে, ক্রিপ্টন হবে आंसर। আচ্ছা, কোনগুলো অপধাতু, এটা কিন্তু পড়াইলাম যে জি বেআই আসিতেছি সাবধানে, জি বেআই আসিতেছি সাবধানে। দেখো এই যে জি বেআই আসিতেছি সাবধানে, আসিতেছি, আসিতেছি সেই আর্সেনিক, আর আসিতেছি সি যে সিলিকন ছিল সেই সিলিকনটা। তাহলে দুইয়ের आंसर কোনটা হবে, এ নাম্বারটা। সবাই কমেন্ট করো তো দেখি দুইয়ের आंसर কোনটা হবে। হ্যাঁ দুইয়ের এ, দুইয়ের এ, হ্যাঁ এ, এ, হ্যাঁ ঠিক আছে। দুইয়ের आंसर কোনটা হবে, এ, জি বেআই আসিতেছি সাবধানে। এরপর বলা হয়েছে মুদ্রা ধাতু কারা, মুদ্রা ধাতু নামে পরিচিত কারা। তো মুদ্রা ধাতু কারা, এটা মুখস্থ করা হয়েছিল যে কপার, সিলভার আর গোল্ড। কে কে ছিল, কপার, তারপর ছিল হচ্ছে সিলভার, আর কোনটা ছিল, গোল্ড ছিল। কপার, সিলভার আর গোল্ড। কপার, এই যে হচ্ছে তোমার সিলভার, আর এটা হচ্ছে কি, কপার, গোল্ড, আর এটা কি বলতো, সিলভার। आंसर কোনটা হবে, 7 এর आंसर হবে সি নাম্বারটা। তাহলে 7 এর आंसर কত, সি। আচ্ছা, এরপর দেখো হ্যালোজেন সময় আণবিক আয়তন। হ্যালোজেন সময় তোমার আয়তন জিজ্ঞাসা করেছে কে বড় কে ছোট।
তো হ্যালোজেনের মধ্যে কে বড়? তো মনে রাখবে হ্যালোজেনের মধ্যে বড়গুলো হচ্ছে আণবিক আয়তন, তোমাদের হচ্ছে আকার যে বড় সেই আর কি বড়। তো উপর থেকে নিচে গেলে আমরা জানি আকার বৃদ্ধি পায়। সবার নিচে কি আছে দেখো, ফ্লোরিন, ক্লোরিন, ব্রোমিন, আয়োডিন। সবার বড় হবে কে? আয়োডিন সব থেকে বড় হবে। তারপরে কি হবে? ব্রোমিন, তারপরে কি? ক্লোরিন, তারপরে কি? ফ্লোরিন। তাহলে অ্যান্সার কোনটা হবে? অ্যান্সার হবে বি নাম্বারটা। সব থেকে বড়, সবার বড় কে? সবচেয়ে বড় হচ্ছে আয়োডিন। সবচেয়ে বড় কে? আয়োডিন। ঠিক আছে, সবচেয়ে বড় কে? আয়োডিন। তারপরে সবার বড় কে? ব্রোমিন, তারপরে ক্লোরিন, তারপরে কে বলো তো? ফ্লোরিন। তাহলে হ্যালোজেনের আকারের ইয়াটা হবে এইটা। আচ্ছা, এবার কোনগুলো অপধাতু? অপধাতু কিন্তু একটু আগে পড়ে আসলাম, এই অপধাতু কিন্তু আবার আসছে পরীক্ষায়। দেখো 17 নম্বর প্রশ্ন, সবাই অ্যান্সার দিয়ে দাও যে অপধাতু কোনটাকে বলা হবে। নিচের কোনটা অ্যান্সার হবে অপধাতু? জি বেআই আসিতেছি সাবধানে, তার মানে কোনটা হবে? এই যে 17 এ নাম্বারটা, 17 এ। দেখি কে কি কমেন্ট করলাম। 17 এ, ঠিক আছে, ওকে, থ্যাংক ইউ যারা কমেন্ট করতেছো। ইন্টারঅ্যাকশনটা বাড়লে পড়ার মনোযোগ বাড়বে। কর্ণ সম্পর্ক বিদ্যমান কাদের কাদের মধ্যে বলা হয়েছে যে কর্ণ সম্পর্ক বিদ্যমান। তো দেখো কর্ণ সম্পর্ক কার মধ্যে বিদ্যমান এটা আমরা কি মনে রাখতে পারি। দেখো কর্ণ সম্পর্ক মানে কি, দেখা যাচ্ছে যে তোমার একটা মৌল এখানে আছে, মনে করো এ একটা মৌল আছে, বি এখানে, সি এখানে। তো কর্ণ সম্পর্ক হচ্ছে এইটার সাথে এর সাথে সি এর যে সম্পর্ক, এটাকে বলা হয় কর্ণ সম্পর্ক। ঠিক আছে, কোনাকুনি যে সম্পর্ক, এটা হচ্ছে কর্ণ সম্পর্ক। আচ্ছা, কার কার মধ্যে সম্পর্ক আছে? দেখো 6টা মৌলের মধ্যে কর্ণ সম্পর্ক আছে। একটা আছে লিথিয়ামের সাথে আছে কার? ম্যাগনেসিয়াম। ঠিক আছে, লিথিয়ামের সাথে আছে ম্যাগনেসিয়াম। তারপরে হচ্ছে বেরিলিয়ামের সাথে আছে হচ্ছে অ্যালুমিনিয়াম, আর বোরনের সাথে কার আছে? সিলিকন। এই 6টা মৌল সবাই একটু কমেন্ট করে ফেলো তো। এই 6টা মৌল সবাই একটু কমেন্ট করে ফেলো যে লিথিয়ামের সাথে আছে ম্যাগনেসিয়াম, বেরিলিয়ামের সাথে আছে অ্যালুমিনিয়াম, আর হচ্ছে বোরনের সাথে কোনটা আছে? সিলিকন আছে। তো দেখো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি। তোমার লিথিয়াম দিয়ে মনে হয় লিনা। লিনা কি ছিল? একজন ম্যাজিশিয়ান ছিল। লিনা কি ছিল? একজন ম্যাজিশিয়ান ছিল। লিথিয়াম, ম্যাগনেসিয়াম, লিথিয়ামের সাথে কার সম্পর্ক? ম্যাগনেসিয়াম, কারণ লিনা কি ছিল? ম্যাজিশিয়ান ছিল। এরপরে মনে রাখবা বাঁশি। বাঁশিতে কি? বাঁশি, যে বাঁশি খাবার আছে না, বাঁশি। বাঁশি, বাঁশির বাতে হচ্ছে বোরন আর সিতে কি? সিলিকন। বাঁশি। আচ্ছা, কি বাঁশি ছিল? বিরিয়ানির আলুটা বাঁশি ছিল। বিরিয়ানি, বিতে হচ্ছে বিরিয়ানি, আর আলু অ্যালুমিনিয়াম, আলুতে হচ্ছে অ্যালুমিনিয়াম। তাহলে দেখো কি পড়লাম, লিনা কি ছিল? ম্যাজিশিয়ান ছিল। বাঁশি কি ছিল? বাঁশি, বাঁশি হচ্ছে বোরন, সিলিকন। কি বাঁশি ছিল? বিরিয়ানির আলুটা বাঁশি ছিল। বেরিলিয়াম আর অ্যালুমিনিয়াম। তাহলে অ্যান্সার কোনটা হবে? কোন দুইটার মধ্যে কর্ণ সম্পর্ক? এই যে বাঁশি। অ্যান্সার হবে তাহলে কোনটা? ডি নাম্বারটা। সাস্টে আসা কোশ্চেন প্লাস আমার বুয়েটেও আসছে, তাহলে বুঝতে পারতেছো কত ইম্পর্টেন্ট। সবাই আর কি এটা কমেন্ট করো। বাঁশি আর 6টা মৌলের নাম কমেন্ট করতে বলছিলাম, ওটা একটু সবাই কমেন্টটা করে ফেলো। দেখি কি কমেন্ট করলাম। আচ্ছা, ওকে, আমরা নেক্সট স্লাইডে যাই। কক্ষ তাপমাত্রায় কোনটি তরল অবস্থা থাকে? আমরা জানি যে মার্কারি কি থাকে? সবসময় তরল অবস্থা থাকে। তাহলে 24 কোনটা হবে? বি নাম্বারটা হবে, তরল অবস্থা থাকবে আর কি। এরপর দেখো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য। তোমার কাছে কি জানতে চাওয়া হয়েছে? অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্য। তো অবস্থানান্তর মৌলের বৈশিষ্ট্যগুলো কি হয়? দেখো অবস্থানান্তর মৌল যারা আছে, তো এটা আমরা মনে রাখতে পারি। দেখো মানুষের যখন জ্বর হয়, ঠিক আছে, জ্বর হলে মানুষ কি অনেক উল্টাপাল্টা কথা বলে না? তো কি কি বলতেছিল? প প প। কি কি বলতেছিল? প প প। তারপরে মনে হয় কখন বলতেছিল? যখন জ্বর হয়েছিল। উল্টাপাল্টা কথা বলতেছিল কি? প প প। তো পতে কি? পতে হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা। পতে মনে হয় প্যারা চুম্বক। ঠিক আছে, কি ধর্ম? প্যারা চুম্বক ধর্ম প্রদর্শন করে। এটা হচ্ছে অবস্থানের মৌলের বৈশিষ্ট্য। প্রথম পথে হচ্ছে পরিবর্তনশীল জারণ অবস্থা, দ্বিতীয় পথে হচ্ছে তোমার প্যারাচুম্বকীয় ধর্ম, থার্ড যে পথ আছে সেই পথে মনে রাখবা প্রভাবক রূপে কাজ করে। কি রূপে কাজ করে? প্রভাবক রূপে। জতে জটিল আয়ন, রতে রঙিন আয়ন গঠন করে। ঠিক আছে, এই প প প জ্বর, এটা একটু সবাই কমেন্ট করো। ঠিক আছে, প প প জ্বর যেটা, এটা একটু সবাই কমেন্ট করো। সেটা হচ্ছে যে পরিবর্তন, ফার্স্ট এটা হচ্ছে তোমার পরিবর্তনশীল যোজ্যতা, প্যারাচুম্বকীয় ধর্ম, তারপরে হচ্ছে তোমার প্রভাবক রূপে কাজ করে, তারপর জতে জটিল আয়ন, রতে রঙিন আয়ন। ঠিক আছে, এই প প জ্বর, এটা একটু সবাই কমেন্ট করো। এটা হচ্ছে অবস্থানের মূলের বৈশিষ্ট্য। আচ্ছা,
আচ্ছা এবার দেখো কোনটির আকার সবচেয়ে ছোট, তোমাকে কি জানতে চাওয়া হয়েছে, কোনটির আকার সবচেয়ে ছোট। তো এটা আমরা কিভাবে মনে রাখতে পারি, দেখো কোনটির আকার সবচেয়ে ছোট। তো দেখো আমাদের ফার্স্টে যদি আমাদের এরকম আসে যে আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, দেখো এখানে দুইটা মৌল দেওয়া আছে, একটা হচ্ছে সোডিয়াম দেওয়া আছে, একটা ম্যাগনেসিয়াম দেওয়া আছে, আবার সাথে আয়নও দেওয়া আছে। আগে আমরা দেখি যে সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে বড়টাকে, আপনার এখানে যদি ছোট যাচ্ছিল আমরা দেখি যে ছোটটাকে। দেখো সোডিয়াম আছে 11তে, তারপরে কি আছে বলতো, ম্যাগনেসিয়াম আছে, ঠিক আছে একই পর্যায়ে। তো সোডিয়াম আর ম্যাগনেসিয়ামের মধ্যে আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার কি হয়, হ্রাস পায়। তাহলে আকার ছোট কার, ম্যাগনেসিয়ামের আকার ছোট, ম্যাগনেসিয়ামের আকার ছোট আমরা বুঝলাম। এখন ম্যাগনেসিয়াম আবার দুইটা আছে, একটা আছে ম্যাগনেসিয়াম প্লাস আর একটা আছে শুধু ম্যাগনেসিয়াম। এই দুইটার মধ্যে আবার বড় কে, এই দুইটার মধ্যে আবার ছোট কে। এটা যদি আমরা বের করতে হয়, দেখো মনে করো একটা গাছ আছে, ঠিক আছে গাছে মনে করো দুইটা ডাল আছে, কয়টা ডাল আছে, দুইটা বা তিনটা ডাল আছে, মনে করো তিনটা ডাল আছে, গাছে কয়টা ডাল আছে, তিনটা ডাল আছে। তো মনে রাখবা প্লাস, যদি কোনো প্লাস থাকে, প্লাস মানে হচ্ছে তুমি ডাল কাটতেছো, ঠিক আছে প্লাস মানে কি ডাল কাটতেছো, আর মাইনাস মানে কি, মাইনাস মানে হচ্ছে তুমি ডাল লাগাচ্ছ, ঠিক আছে মাইনাস মানে কি তুমি ডাল লাগাচ্ছ। তাহলে দেখো যদি মনে করো যদি কোনো কিছু না থাকে, প্লাস বা মাইনাস না থাকে, তাহলে মনে করো তিনটা ডালই আছে। তো দেখো এখানে ম্যাগনেসিয়াম, ম্যাগনেসিয়াম মানে এখানে ডালটা স্টিল অবস্থায় আছে, মানে কোনো চেঞ্জই করা নাই। বা যখন তুমি ম্যাগনেসিয়াম প্লাস করছো, ঠিক আছে তার মানে কি হয়েছে, একটা ডাল তুমি কেটে দিছো, আগে ছিল কয়টা ডাল, তিনটা ডাল। তো যখন তুমি একটা ডাল কেটে দিলে, এই ডালটা কেটে দিলা, তখন থাকতেছে কয়টা ডাল, দুইটা ডাল থাকতেছে, মানে আকারটা কি হয়ে যাচ্ছে বলতো, ছোট হয়ে যাচ্ছে। যদি এখানে আমার থাকতো কি দুইটা মাইনাস থাকতো, তার মানে আমি কি হয়েছে দুইটা লাগাইছি, তার মানে গাছটারও কি হয়ে যাচ্ছে, বড় হয়ে যাচ্ছে। তাহলে যেটা মাথায় রাখলাম সেটা হচ্ছে যে মাইনাস মানে হচ্ছে তোমার ডাল লাগানো, আর প্লাস মানে হচ্ছে ডাল কাটা, মানে আরো ছোট হওয়া। ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম 2 প্লাসের মধ্যে, ম্যাগনেসিয়াম এবং ম্যাগনেসিয়াম প্লাসের মধ্যে কে ছোট, ম্যাগনেসিয়াম প্লাস ছোট। এটা আমাদের পরবর্তীতে আরো অনেক অবজেক্টিভ সলভ করার ক্ষেত্রে লাগবে। এটাকে বলা হয় গাছ কাটা নিয়ম, সবাই মাথায় রাখবা। দেখো আয়ন পরমাণুর আকার সম্পর্কিত সঠিক ক্রম কোনটা, এটা জিজ্ঞাসা করা হয়েছে। এটা হচ্ছে 4 নাম্বার কোশ্চেনটা। 4 নাম্বার কোশ্চেনের আনসার দাও তো সবাই, 4 এর আনসার কত হবে, সবাই 4 নাম্বার কোশ্চেনের আনসার দাও। চারের আনসার, হ্যাঁ দেখো 4 নাম্বার কোশ্চেনটা দেখো কি বলা হয়েছে, যে সোডিয়াম প্লাস ম্যাগনেসিয়াম 2 প্লাস অ্যালুমিনিয়াম 3 প্লাস, এইটার মধ্যে কে বড়। দেখো সোডিয়াম প্লাসে কয়টা ইলেকট্রন আছে, 10টা, ম্যাগনেসিয়াম 2 প্লাসেও 10টা, অ্যালুমিনিয়াম 3 প্লাসেও কয়টা ইলেকট্রন আছে, 10টা, সবগুলাই 10টা ইলেকট্রন আছে। বাট দেখো সোডিয়াম প্লাসে আমি কয়টা ডাল কাটছি, দেখো তো একটা ডাল কাটছি মাত্র, প্লাস যেহেতু একটা, ম্যাগনেসিয়াম 2 প্লাসে দুইটা প্লাস, তার মানে আমি দুইটা ডাল কাটছি, অ্যালুমিনিয়ামে 3টা প্লাস, তার মানে আমি 3টা ডাল কাটছি, তার মানে সবচেয়ে বড় হবে কি, যেটা আমি কম ডাল কাটছি, মানে ডি নাম্বারটা। দেখো সোডিয়াম প্লাস একটা ডাল কাটছি মাত্র, ম্যাগনেসিয়াম 2 প্লাসে দুইটা ডাল কাটছি, অ্যালুমিনিয়াম 3টা ডাল কাটছি, তার মানে সবচেয়ে বড় কে, সোডিয়াম প্লাস। তার মানে কোনটা সঠিক আছে, দেখো এটা সঠিক আছে, এটা কিন্তু পুরো উল্টা, এটা কিন্তু পুরাই ভুল। আচ্ছা আর এটা তো এমনি ভুল, দেখো সোডিয়াম ম্যাগনেসিয়াম অ্যালুমিনিয়াম, এটা কি হওয়া পসিবল, কারণ বাম থেকে ডানে গেলে আকার তো হ্রাস পায়, এটা দেখাইছে বৃদ্ধি, তার মানে এটা তো ভুলই। আচ্ছা এরপর দেখো 3 নাম্বার কোশ্চেনে বলা হয়েছে ইনার ট্রানজিশন এলিমেন্টস, ইনার ট্রানজিশন এলিমেন্টস, এটা কিন্তু আমাদের কমেন্ট করতে বলছিলাম আগেই, এখন দেখো এখানে দিয়ে দিছে, মানে হচ্ছে আন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা। তো আন্ত অবস্থান্তর মৌলের সংখ্যা কয়টা বলো তো, সবাই দেখি কমেন্ট করো তো, 3 এর आंसर কত হবে, 3 এর आंसर তো সবাই কমেন্ট করো, আন্ত অবস্থান্তর মৌল কয়টা। তো যদি বলে ইনার ট্রানজিশন এলিমেন্টস কয়টা, তাহলে বলবা 28টা, আর যদি বলে এফ ব্লক মৌল কয়টা, তাহলে একটা কম হবে, কয়টা হবে, 27টা, ঠিক আছে এই দুটো মাথায় রাখবা। আর যদি বলে ল্যান্থানাইট এবং অ্যাক্টিনিয়াম মৌল কয়টা, তাহলে বলবো হচ্ছে 30টা, ঠিক আছে আশা করি ক্লিয়ার। ওকে আচ্ছা এরপর দেখো একই গ্রুপের পর্যায় ভিত্তিক একটা সম্পর্ক আছে। তো দেখো কোন দিকে গেলে কি হয় এটা আমাদের মাথায় রাখতে হবে। তো আকার বাড়লে আকারের সাথে সাথে আরো 4টা জিনিস সমানুপাতিক হারে, আকার যদি বাড়ে তাহলে ওই জিনিসগুলোও বাড়বে, আকার যদি কমে ওই জিনিসগুলো কমবে, মানে আকারের সাথে সম্পর্কিত। তো আমরা জানি যে বাম থেকে ডানে গেলে আকার কি হয় বলতো, হ্রাস পায়, ঠিক আছে, এবং উপর থেকে নিচে গেলে আকার কি হয় বলতো, বৃদ্ধি পায়। তো এই আকারের সাথে সাথে আমাদের আরো 4টা জিনিস মনে রাখতে হবে। আধা বিক্ষেপ, কি মনে রাখবো, আধা বিক্ষেপ। তো আধা বিক্ষেপে কি হলো, আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতার, ক্ষীয়তে ক্ষারকীয় ধর্ম। সবাই আধা বিক্ষেপ, এটা সবাই কমেন্ট করবা। আতে আকার, ধাতে ধাতব ধর্ম, বিতে বিজারণ ক্ষমতার, ক্ষীয়তে ক্ষারকীয় ধর্ম, মানে বাম থেকে ডানে গেলে আকার হ্রাস পাচ্ছে, বাকিগুলোও হ্রাস পাচ্ছে, ধাতব ধর্ম হ্রাস পাবে, বিজারণ ক্ষমতাও হ্রাস পাবে, ক্ষারকীয় ধর্মও কি হবে বলতো, হ্রাস পাবে।
উপর থেকে নিচে গেলে আধা বিক্ষেপ মানে আকার বাড়তেছে, তার মানে আধা বিক্ষেপও বাড়তেছে, মানে হচ্ছে তোমার ধাতুর ধর্ম বাড়তেছে, বিজারণ ক্ষমতা বাড়তেছে, ক্ষালকীয় ধর্ম কি হবে বলতো বাড়তেছে। তো দেখো এই সম্পর্কগুলো সব এখানে আছে, শুধুমাত্র একটা সম্পর্ক বাদে দেখো পারমাণবিক ব্যাসার্ধ তোমার এই যে বাম থেকে ডানে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হবে কমবে, যার ফলে দেখো কি হবে তোমার হচ্ছে আকারও কি হবে কমবে, ব্যাসার্ধ কমা মানে আকার কমা, আর অধাতব বৈশিষ্ট্য কি হবে বাড়বে, কারণ হচ্ছে আধা বিক্ষেপে কি আছে ধাতব বৈশিষ্ট্য, মানে আকার বাড়লে ধাতব বৈশিষ্ট্য বাড়ে, আকার কমলে ধাতব বৈশিষ্ট্য কমে, যেহেতু আকার কমতেছে তাহলে অধাতব বৈশিষ্ট্য মানে বাকি যেসব ধর্ম আছে ইলেকট্রন আসক্তি, তড়িৎ-ঋণাত্মকতা, তারপর হচ্ছে তোমার আয়নীকরণ শক্তি, সবগুলা কি হবে উল্টা হবে, আধা বিক্ষেপের উল্টা হবে, ঠিক আছে। আচ্ছা শুধুমাত্র একটা জিনিস মাথায় রাখবা, সেটা হচ্ছে যে যোজ্যতা, ঠিক আছে, যোজ্যতা মানে বাম থেকে ডানে গেলে তোমার যোজ্যতা কি হয় বলতো, আধা বিক্ষেপ যেহেতু কি হচ্ছে আধা বিক্ষেপ যেহেতু বাড়তেছে, আধা বিক্ষেপ যেহেতু কমতেছে, তাহলে যোজ্যতা কি হবে বাড়তেছে, যোজ্যতা কি হবে বাড়তেছে। বাট ওপর থেকে নিচে গেলে কি হওয়ার কথা, আধা বিক্ষেপ যেহেতু আধা বিক্ষেপ যেহেতু বাড়তেছে, তাহলে অন্যান্য ধর্ম মানে তো যোজ্যতাটা কি হওয়ার কথা, যোজ্যতাটা কমার কথা, যেহেতু আধা বিক্ষেপ বাড়তেছে যোজ্যতা কমার কথা হিসাবে, বাট যোজ্যতার কোনো কি হয় না বলতো পরিবর্তন হয় না। কারণ কি, কারণ হচ্ছে এখানে তোমার কি হয় না, এরা যেহেতু একই গ্রুপের মৌল, একই গ্রুপের মৌলে কি হয় যোজ্যতা সেম হয় না, এই জন্য যোজ্যতার কিন্তু কোনো পরিবর্তন হয় না। উপর থেকে নিচে গেলে যোজ্যতার কোনো পরিবর্তন হয় না, যোজ্যতাটা কি সর্বশেষ কক্ষপথে ইলেকট্রন সংখ্যা, বাট বাম থেকে ডানে গেলে কিন্তু ইলেকট্রন সংখ্যা বাড়তেছে, তার মানে ওখানে পরিবর্তন হচ্ছে, বাট এখানে কিন্তু কোনো পরিবর্তন হবে না। তারপর সবাই 2 নম্বর কোশ্চেনের অ্যান্সার দিয়ে দাও, 2 এর অ্যান্সার কত হবে সবাই কমেন্ট করো। ঢাকা ইউনিভার্সিটি 18-19 সালে আসা কোশ্চেন, 2 এর অ্যান্সার কত হবে বলো। ব্যাসার্ধের সঠিক ক্রম কোনটা, ব্যাসার্ধের সঠিক ক্রম জানতে চাওয়া হয়েছে। তো দেখো এখানে নিয়ন, দেখো নিয়নে আমাদের কোনো ডাল কাটাই হয় নাই, সোডিয়ামে একটা ডাল কাটা হয়েছে, ম্যাগনেসিয়ামে 2টা ডাল কাটা হয়েছে, তার মানে বড় হবে কি, যারে কোনো ডালই কাটা হয়নি, তার মানে কার কাটা হয়নি নিয়নের কাটা হয়নি, এটা সব থেকে বড়, তারপরে সোডিয়াম, তারপরে ম্যাগনেসিয়াম, তাহলে আমার অপশন এই যেহেতু ঠিক আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে এই নাম্বারটা, আমার দেখার দরকার নাই। নিম্নের কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম, কোনটির ব্যাসার্ধ সবচেয়ে কম। তো দেখো এখানে সবগুলাই দেখো, ফ্লোরিনে কয়টা ইলেকট্রন আছে 10টা, ফ্লোরিন মাইনাস যেহেতু, নিয়নে তো 10টা আছে, সোডিয়ামে কয়টা আছে দেখো 11টা ছিল, প্লাস যেহেতু হয়েছে মানে 10টা আছে, ম্যাগনেসিয়ামে কয়টা আছে 10টা আছে, সবগুলাই কিন্তু 10টা করে ইলেকট্রন আছে। বাট দেখো এখানে মনে করো নিয়নটা, ঠিক আছে, নিয়নটা মনে করো যে 3টা ডাল ধরে নিছিলাম আমি, ঠিক আছে, নিয়নে 3টা ডাল আছে, ফ্লোরিন মাইনাস, ফ্লোরিনের মাইনাস মানে কি আছে, মাইনাস মানে কি আছে আমি একটা ডাল লাগাইছি, তাহলে এখানে কয়টা ডাল আছে 4টা ডাল আছে, নিয়নে তো 3টা ডালই আছে, সোডিয়ামে কয়টা ডাল আছে দেখো সোডিয়াম প্লাস, মানে আমি একটা ডাল কেটে দিছি, সোডিয়ামে আমি কয়টা ডাল কাটছি একটা ডাল, ম্যাগনেসিয়াম 2% কয়টা ডাল কাটছি 2টা ডাল কাটছি, তার মানে কোনটার ব্যাসার্ধ সবচেয়ে কম হবে, যেটা আমি বেশি ডাল কাটছি মানে ডি নাম্বারটা, তাহলে 5 এর आंसर কত হবে, 5 এর आंसर হবে ডি নাম্বারটা। আচ্ছা তারপর সবাই 2 নাম্বার কোশ্চেন आंसर দাও তো, 2 নাম্বার কোশ্চেন आंसर সবাই দিয়ে দাও, 2 নাম্বার কোশ্চেন যে কি বলা হয়েছে, পর্যায় সারণীর গ্রুপ IA মানে 1 নম্বরে A 1A যে রোমান সংখ্যায় যে 1A এর মৌল সমূহের বেলায় যতই নিচের দিকে যাওয়া যায় ততই কি হবে, যতই নিচের দিকে যাওয়া যায় ততই কি হবে বলতো, দেখো কি বলা হয়েছে, ইলেকট্রন একটি নতুন স্তর যুক্ত হয়, পারমাণবিক ব্যাসার্ধ হ্রাস পায় এবং ধাতু সক্রিয়তা কি হয় বৃদ্ধি পায়, ঠিক আছে। তো গ্রুপের সম্পর্ক জানতে চাইছে, তো গ্রুপের তোমার যখন উপর থেকে নিচে যাবে পারমাণবিক ব্যাসার্ধ কি হ্রাস পাবে নাকি বৃদ্ধি পাবে, আমরা জানি উপর থেকে নিচে গেলে পারমাণবিক ব্যাসার্ধ কি হয় বৃদ্ধি পায়, বাট তোমাকে এখানে কি বলেছে পারমাণবিক ব্যাসার্ধ নাকি হ্রাস পায়, তার মানে তো এই অপশনটাই ভুল, ঠিক আছে। আর বাকি সব ধর্ম কি হবে, পারমাণবিক ব্যাসার্ধ কি হয় হ্রাস পায় নাকি বৃদ্ধি পায়, পারমাণবিক ব্যাসার্ধ হবে বৃদ্ধি পায়, বাকি যে সব দেখো নতুন করে স্তরের সৃষ্টি হবে, হ্যাঁ উপর থেকে নিচে গেলে নতুন স্তরের সৃষ্টি হবে তাই না, পর্যায় সংখ্যা বাড়তেছে, তারপর ধাতুর সক্রিয়তাও কি হবে বলতো, ধাতুর সক্রিয়তাও কি হবে বৃদ্ধি পাবে, কারণ কি আধা বিক্ষেপ আকারের সাথে সাথে ধাতব ধর্ম কি হচ্ছে বাড়তেছে, তার মানে ধাতুর সক্রিয়তাও কি হবে বৃদ্ধি পাবে, তাহলে অ্যান্সার কোনটা হবে 1 আর 3 নাম্বারটা, 2 নাম্বারটা ভুল আছে, তাহলে 1 আর 3। এরপর দেখো হ্যাঁ ঠিক আছে, যারা তোমার সি কমেন্ট করছো তাদের आंसर ঠিক আছে, 2SC ঠিক আছে। এরপর দেখো 3 নাম্বার কোশ্চেনে কি বলা হয়েছে, কোন গ্রুপের মৌলসমূহের ইলেকট্রন আসক্তি আয়নীকরণ শক্তি সবচেয়ে বেশি, কোন গ্রুপের, 5 নাম্বার কোশ্চেনের आंसर দাও তো। 5 নাম্বার কোশ্চেনটা, যেহেতু বাম থেকে ডানে গেলে আধা বিক্ষেপ কমতেছে, বাম থেকে ডানে গেলে কি হচ্ছে আধা বিক্ষেপ কমতেছে, তার মানে অন্যান্য শক্তি কি হবে বাড়তেছে, যেমন আয়নীকরণ শক্তি ইলেকট্রন শক্তি কি হবে উল্টা সম্পর্ক হবে, তার মানে কি হবে বাড়বে, তাহলে সবচেয়ে ডানে কি আছে, সবচেয়ে ডানে আছে কোনটা, এখানে অপশনে গ্রুপ 16 আর 17 আছে, তাহলে অ্যান্সার কোনটা হবে ডি নাম্বারটা,
বুঝতে পারছো তোমরা? ক্লিয়ার? যদি বুঝতে পারছো তাহলে সবাই লেখো যে ক্লিয়ার, কারণ আধা বিক্ষেপ বাড়তেছে তার মানে অন্যান্য বৈশিষ্ট্য, সরি বাম থেকে ডানে আধা বিক্ষেপ যেহেতু কমতেছে তাহলে অন্যান্য বৈশিষ্ট্য বাড়তেছে, তার মানে এইসব বৈশিষ্ট্য কি হবে? বাড়বে। তাহলে গ্রুপ 16 এবং 17 কি হবে? সব থেকে বেশি হবে। আচ্ছা, তারপর সবাই 2 নম্বর আর 8 নম্বর কোশ্চেনের আনসার দাও। 2 আর 8 এর আনসারটা সবাই দাও। 2 আর 8 এর আনসার বলা হয়েছে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম কোনটা? ইলেকট্রন আসক্তি এইটা মাথায় রাখবা যে এটা মুখস্থ, এটা মেডিকেলে আসছে, বিভিন্ন জায়গায় আসছে যে ইলেকট্রন আসক্তির সঠিক ক্রম মনে হয় ক্লোরিন আগে হবে হিসাবে, ফ্লোরিনের আগের কথা ছিল, বাট এই হিসাবে কি হবে? কারণ আধা বিক্ষেপ উপর থেকে নিচে গেলে কি হয়? আধা বিক্ষেপ বাড়ে, যার ফলে ইলেকট্রন আসক্তি কি হয়? কমে। ইলেকট্রন আসক্তি সবচেয়ে বেশি কার? সবাই উপরে যে, তার মানে সবার বেশি কথা ছিল কার? ফ্লোরিন, তারপরে ছিল ক্লোরিন, তারপরে ব্রোমিন, তারপরে হওয়ার কথা ছিল কার? আয়োডিন। বাট উল্টা হবে, মানে একটু জাস্ট উল্টা হবে, মানে ক্লোরিনটা জাস্ট আগে চলে আসবে, ফ্লোরিনটা পরে যাবে আর কি। এটার ব্যাখ্যা আছে, এটা এইচএসসি লেভেলে লাগবে, বাট অ্যাডমিশন লেভেলে লাগবে না। তুমি জাস্ট এটা মুখস্থ করবা, ক্লোরিন, ফ্লোরিন, ব্রোমিন আর কি বলতো? আয়োডিন। অ্যান্সার কোনটা হবে? বি নাম্বারটা। তারপর দেখো 8 নাম্বার কোশ্চেনটা, কোন আয়নের আকার সবচেয়ে ছোট হবে? আবার সে একই কোশ্চেন, গাছ কাটা নিয়ম দিয়ে সমাধান করবা। তো এতক্ষণ যেগুলো শিখালাম সবাই 8 নাম্বার কোশ্চেনের আনসার দাও। 8 আনসার কত হবে? যে কোনটার আকার সবচেয়ে ছোট হবে। তো এগুলো সব লাগাইছি, এটাও লাগাইছি, ঠিক আছে। কাটছি কোনটা? কাটছি কিন্তু শুধু সোডিয়াম প্লাসটা, যেটা এখানে প্লাস আমার ছোট বলছি, যেটা আমি কাটছি সেটাই হবে আনসার। আমার দেখার দরকার নেই, এটা দেখলে কিন্তু হয়ে যাবে। আনসার কোনটা হবে? সি নাম্বারটা। আচ্ছা, এরপর দেখো শঙ্করায়ন। শঙ্করায়নের ক্ষেত্রে আমাদের কিছু ফর্মুলা মনে রাখতে হবে, সেটা হচ্ছে শঙ্করায়নের ফর্মুলা সবাই কম বেশি জানো, সেটা হচ্ছে হাইব্রিডাইজেশন বা শঙ্করায়নের ফর্মুলা হচ্ছে H = হাফ ভি প্লাস এক্স মাইনাস সি প্লাস এ। এটা হচ্ছে শঙ্করায়নের ফর্মুলা। মানে কি? ভিতে হচ্ছে তোমার ভ্যালেন্সিয়াল ইলেকট্রন, মানে তোমার যে কেন্দ্রীয় পরমাণুটা আছে এটা সর্ববহিষ্ঠ স্তরে কয়টা ইলেকট্রন আছে, এটা সংখ্যাটা হচ্ছে ভি, মানে কয়টা ইলেকট্রন আছে। এক্স হচ্ছে একযোজী পরমাণু সংখ্যা, মানে কেন্দ্রীয় পরমাণুর সাথে কয়টা একযোজী যুক্ত আছে। দ্বিযোজী হওয়া যাবে না। একযোজী কারা? যারা একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে অথবা একটা ইলেকট্রন ত্যাগ করতে পারে, তারাই কি একযোজী। সিতে হচ্ছে ক্যাটায়ন সংখ্যা, এতে হচ্ছে অ্যানায়নের সংখ্যা, যদি কোনো চার্জ থাকে সেটার সংখ্যাটা। তো মাথায় যেটা রাখতে হবে, জাস্ট তাদের সংখ্যাটা নিব, তাদের চিহ্নটা কিন্তু আমরা নিব না। আর ক্যাটায়নের আগে কি বসছে বলতো? মাইনাস বসছে, আর অ্যানায়নের আগে কি বসছে বলতো? প্লাস, মানে উল্টা। ক্যাটায়ন সাধারণত পজিটিভ, এজন্য আগে চিহ্নটা কি দিছে? মাইনাস, আর অ্যানায়ন নেগেটিভ, এটার আগে কি চিহ্ন দিছে? প্লাস দিছে আর কি। তো এটা মাথায় রাখবা, ঠিক আছে? এই সূত্রটা মাথায় রাখবা। এরপর দেখো সংকরায়ন করে যদি তোমার মান যদি 2 আসে, 2 আসলে তখন বুঝবা কি 2 কার ক্ষেত্রে? যদি সংকরায়নের মান 2 আসে তাহলে বুঝবা কি কি হবে? সংকরিত অরবিটাল এস হবে আর পি হবে, কারণ এস এক পি এক, ঠিক আছে? এসপি। যদি 3 আসে তাহলে মনে হয় sp2, 4 আসলে sp3। এগুলো তোমরা সবাই কম বেশি জানো, বাট আকৃতি আমরা জানি না, ঠিক আছে? তাহলে 2 এর ক্ষেত্রে কি sp, 3 এর ক্ষেত্রে sp2, 4 এর ক্ষেত্রে sp3, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, এটা হচ্ছে 5। আচ্ছা, এটা হচ্ছে 3 আর 2 5। আচ্ছা দাঁড়াও, এটা হচ্ছে তোমার 2 এর ক্ষেত্রে, এটা 3, এটা 4, এটা হচ্ছে তোমার 5, sp2d 3 আর 1 4, ও এটা 4, এটাও 4 তোমার, এটাও 4। আচ্ছা, এটা হচ্ছে 5, এটা হচ্ছে 6, আর এটা হচ্ছে 7। আচ্ছা, এটা আমাদের লাগবে। দেখো যদি সংকলনের মান 2 আসে তাহলে বুঝবো আমরা sp, যদি 3 আসে তাহলে হচ্ছে sp2, এটা আমরা জানলাম। এখন দেখো sp, তো দেখো sp যদি হয় তাহলে আকারটা কেমন হবে? যেহেতু সংগঠিতর মান কত ছিল? 2, তো সরলরেখা আঁকতে আমাদের কয়টা বিন্দু লাগে? 2টা বিন্দু লাগে। এই জন্য এটা দেখতে কেমন হবে? সরলরৈখিক। 3 যদি আসে তাহলে দেখো ত্রিভুজ আঁকতে কয়টা বিন্দু লাগে? 3টা বিন্দু লাগে, এই জন্য কি হবে? ত্রিভুজ আকৃতি। 4 হলে কি হবে? 4 হলে হবে হচ্ছে চতুস্তলকীয়, 4 চতুস্তলকীয়। আর যদি ডি কথাটা আসে, sp2d হয়, ডি তে হবে কি? বর্গাকার। ডি হইলে কি হবে? বর্গাকার, ঠিক আছে? আচ্ছা, এরপর দেখো 5 আর 7, 5 আর 7 কে আমরা কিভাবে লিখতে পারি? দেখো তো 5 কে আমরা লিখতে পারি না 3 + 2, আর 7 কে আমরা লিখবো হচ্ছে 5 + 2, ঠিক আছে? আচ্ছা, কি হলো এতে? দেখো 3 + 2, 5 কে আমরা কি লিখছি সবাই কমেন্ট করো। 5 লেখা হচ্ছে 3 + 2, আর 7 কে লেখা হচ্ছে 5 + 2। এটা একটু সবাই কমেন্ট করো, দেখি সবাই একটু কমেন্ট করো। কেন 3 + 2 লেখালাম? কারণ যদি তোমার সংকলনের মান 5 তাহলে বলবা ত্রিকোণাকার, 3টা হচ্ছে ত্রিকোণাকার, 2টা হচ্ছে দ্বিপিরামিড, আর 7 এর ক্ষেত্রে হচ্ছে পঞ্চভুজীয়, 2তে হচ্ছে কি? দ্বিপিরামিড। তাহলে এটা ত্রিকোণাকার দ্বিপিরামিড, এটা হচ্ছে কি? পঞ্চভুজীয় দ্বিপিরামিড। আমাদের 7 পর্যন্ত লাগবে। বাদ গেল কোনটা? 8 নাম্বারটা বাদ গেল। 8 নাম্বারটা কোথায় চলে আসছে? 6 চলে আসছে। যদি তোমার সংকটের মান 6 আসে তাহলে সেটা কেমন হবে? অষ্টতলকীয় হবে। কি হবে? অষ্টতলকীয়। আচ্ছা, এটুকু সবার কাছে ক্লিয়ার হয়েছে? যদি ক্লিয়ার হয়ে থাকে সবাই একটু কমেন্ট করো যে ক্লিয়ার।
আচ্ছা ক্লিয়ার। আচ্ছা তো দেখো আর কি, যদি সংখ্যার মান 2 আসে তাহলে তুমি 360 কে 2 দ্বারা ভাগ করবা, তাহলে কোণের মান কত আসবে 180 ডিগ্রি। যদি 3 আসে তাহলে 3 দ্বারা ভাগ করবা, 360 কে 3 দ্বারা ভাগ করলে কত আসবে 120 ডিগ্রি। তারপর যদি 4 আসে 4 দ্বারা ভাগ করলে 360 কে 4 দ্বারা ভাগ করলে কত আসবে দেখো তো 90 ডিগ্রি আসবে। আর যদি মুক্ত আর যদি ইয়া আসে তোমার 90 ডিগ্রি কোণ ক্ষেত্রে আসবে যদি ডি থাকে, আর যদি ডি না থাকে সেক্ষেত্রে কত আসবে 90 উল্টাই করে দিবা 09 চলে আসবে, মানে হচ্ছে 109 ডিগ্রি 28 মিনিট। এই কটা মান জাস্ট মুখস্থ করবা, ঠিক আছে। তাহলে সবাই দেখি কমেন্ট করো, যদি আমার সংকটের মান 3 আসে মানে হচ্ছে sp2 হয়, সেক্ষেত্রে আমার কোণটা কত ডিগ্রি হবে। সবাই এটা একটু কমেন্ট করো যে কোণটার মান কত ডিগ্রি হবে, একটু সবাই কমেন্ট করো দ্রুত। হ্যাঁ 120 ডিগ্রি 120 ডিগ্রি 120 ডিগ্রি, হ্যাঁ ঠিক আছে। আচ্ছা এবার সবাই 2 নম্বর কোশ্চেনের অ্যানসার দাও। 2 এর অ্যানসার কত হবে সবাই একটু কমেন্ট করো দেখি। 2 এর অ্যানসার কত হবে? CH2 অণুতে বন্ধন কোণের হাইব্রিডাইজেশন বিদ্যমান। কোন ধরনের হাইব্রিডাইজেশন বিদ্যমান? তো দেখো CH3 তুমি যদি আঁকাও, CH3 তিন পাশে তিনটা হাইড্রোজেন ও H, এখানে দেখো কোনো কি ডাবল বন্ড আছে? কোনো কিন্তু ডাবল বন্ড নাই, সব হচ্ছে সিঙ্গেল বন্ড। তার মানে এখানে কোন সংকরণ বিদ্যমান? সিঙ্গেল বন্ড হলে আমরা জানি যে sp3 সংকরণ বিদ্যমান। তাহলে 2 এর আনসার কোনটা হবে? ডি নাম্বারটা sp3। BCl3 এর বন্ধন কোণ কত? কি জানতে চাওয়া হয়েছে? BCl3। তো দেখো বোরনের শেষ কক্ষপথে কয়টি ইলেকট্রন আছে? 3টা। আচ্ছা আমি যদি H = ফর্মুলা যাই হাফ V + X, V মানে কত? এখানে 3, ভ্যালেন্স শিলে কয়টি ইলেকট্রন আছে? 3টা। ক্লোরিন একযোজি কয়টা যুক্ত আছে? 3টা, ঠিক আছে, কোনো চার্জ নাই, তাহলে বাদ। এবার দেখো আমি যদি ভাইয়া করি তাহলে 6/2 কত হবে বলো তো? 3 হবে। আর 3 মানে কোন সংকরায়ন? 3 মানে সংকরায়ন আমার লাগবে না, কোন লাগবে। তাহলে অ্যানসার কোনটা হবে? আমি যদি কি করব 360 দ্বারা কি করে দিব? 3 কে ভাগ করে দিব, 360/3, যেটা একটু শিখালাম। তাহলে কোন কত ডিগ্রি হবে? 120 ডিগ্রি হবে। তাহলে অ্যানসার কোনটা হবে? 3 এর অ্যানসার হবে সি নাম্বারটা। এরপর দেখো 5 নাম্বার কোশ্চেন, পানির অণুর বন্ধন কোণ কত? এটা আমাদের সবার জানার কথা যে হিসাবে কত ডিগ্রি হওয়ার কথা? হিসাবে কিন্তু 109 ডিগ্রি 28 মিনিট হওয়ার কথা। বাট যেহেতু পানিতে 2টা মুক্তজোড় ইলেকট্রন থাকে, এটা আমাদের সবারই মুখস্থ। 104.5 ডিগ্রি পানির বন্ধন কোণের মান। সবাই একটু কমেন্ট করো পানির বন্ধন কোণের মান কত এবং পানিতে কয়টা মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান। পানিতে কয়টা মুক্তজোড় ইলেকট্রন বিদ্যমান এটাও সবাই কমেন্ট করো। আচ্ছা কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? কোনটির আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি? আচ্ছা হ্যাঁ, তো আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি হয় যা দেখো পোলারায়ন। পোলারায়ন যেটা লাগবে, পোলারায়ন। পোলারায়ন মানে কি বলতো? পোলারায়ন মানে হচ্ছে আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের কি? সমযোজী বৈশিষ্ট্য। আয়নিক যৌগের সমযোজী বৈশিষ্ট্য মানে পোলারায়ন বাড়া মানে সমযোজী বৈশিষ্ট্য বাড়া। পোলারায়ন কখন বেশি হয় দেখো, যখন মনে বা ক্যাটায়নের আকার, ঠিক আছে, ক্যাটায়নের আকার ছোট হবে এবং অ্যানায়নের আকার যখন বড় হবে, এই একটা শর্ত। আর একটা হচ্ছে চার্জ বেশি হলে, চার্জ বেশি হলে পোলারায়নও বেশি হবে। তো বলা হয়েছে যে তোমার কোনটা হবে অ্যানসার এটার ক্ষেত্রে বলো তো দেখি, এটা সবাই কমেন্ট করো তো যে কোনটার আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি, কোনটার আয়নিক বৈশিষ্ট্য সবচেয়ে বেশি। আচ্ছা দেখি একজন কমেন্ট করছে আচ্ছা আয়নিক বৈশিষ্ট্য বেশি। তাহলে আয়নিক বৈশিষ্ট্য যদি আমার বেশি হতে হয় তাহলে আমার কি করতে হবে দেখো তো? আয়নিক বৈশিষ্ট্য যদি আমার বেশি হতে হয় তাহলে আমার চার্জ কি করতে হবে বলতো? কম থাকতে হবে। আয়নিক বৈশিষ্ট্য মানে আমার চার্জ বেশি হলে তো পোলারায়ন বেশি হবে, আমার পোলারায়ন কম করতে হবে। পোলারায়ন তখনই কম হবে যখন চার্জ কি হবে বলতো? যখন চার্জ কম হবে। তাহলে এই কয়টার মধ্যে আমার চার্জ কম কোনটা আছে দেখো তো? ক্যাটায়নের চার্জ কোনটার কম আছে দেখো তো? তারপর তোমার ছিল কি লিনাকে রুবি সাইজ করে ফ্রান্স, মানে গ্রুপ 1 এর মৌল সমূহ। তাহলে গ্রুপ 1 এ দেখো এটা হচ্ছে গ্রুপ 4, তো এটা ছিল অ্যানসার কি? তাহলে অ্যানসার হবে কোনটা? ডি নাম্বারটা। এরপর দেখো সবাই 13 আর এই 17 নম্বর কোশ্চেনের অ্যানসার দিয়ে দাও যে কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে? কোন যৌগে হাইড্রোজেন বন্ধন আছে? তো হাইড্রোজেন বন্ধন থাকে হচ্ছে ফন। কার ক্ষেত্রে মনে বা ফন? সবাই ফন কমেন্ট করো, FON ফন। ফনে কি? ফ্লোরিন, ওতে অক্সিজেন আর এনতে নাইট্রোজেন। হাইড্রোজেনের সাথে যদি ফন থাকে তাহলে সেখানে হাইড্রোজেন বন্ধন হবে। হাইড্রোজেনের সাথে যদি ফন থাকে মানে হচ্ছে দেখো এখানে ফ্লোরিন, অক্সিজেন আর নাইট্রোজেন। তাহলে হাইড্রোজেনের সাথে কিন্তু এইটাতেই শুধু অক্সিজেন আছে, বাকিগুলো কিন্তু ফনের কেউ নাই। তাহলে অ্যানসার কোনটা হবে? 13 এর অ্যানসার হবে এ নাম্বারটা, ঠিক আছে। আচ্ছা এরপর
দেখো 17 নাম্বার কোনটা শুষ্ক বরফ গঠন করে? শুষ্ক বরফ গঠন করে কে? ড্রাই আইস। এটা কিন্তু সবার জানা উচিত। ড্রাই আইস গঠন করে কে? কার্বন ডাই অক্সাইড হচ্ছে তোমার ড্রাই আইস গঠন করে, ঠিক আছে, যেটা হচ্ছে আগুন নিভাতে অগ্নি নির্বাপক রূপে আমরা ইউজ করি। তো আশা করি এইটা তোমাদের ক্লিয়ার। তো এই ছিল আর কি 3 অধ্যায়ের ক্লাস। আর এখান থেকে আশা করি তোমাদের ইনশাল্লাহ অনেক কিছুই কমন পাবা। এবং আমাদের যে গ্রুপটা আছে জয়কলি টার্গেট জিএসটি ফাইনাল ফাইট গ্রুপ, এই গ্রুপটা তো সবাই অ্যাড হয়ে যাবা। এখানেও কিন্তু তোমাদের এই যে আগের যে ক্লাসটা নেওয়া হয়েছিল মডেলের পর্যাবৃত্ত ধর্ম, ওইটা লিঙ্কও দিয়ে দিব। এক্সট্রা যেসব দরকার ওখান থেকে পেয়ে যাবে আর কি। কারণ এক ক্লাসে আসলে ওই যে পর্যায় সামনে যদি এখন শেখাতে যায় তাহলে কিন্তু টাইমটা হয়ে যাবে। তো তোমরা আর কি ওই ক্লাসটা করে নিবা সবাই আর কি। এই যে টার্গেট জিএসটি ফাইনাল ফাইট যে গ্রুপটা আছে এই গ্রুপটাতে সবাই অ্যাড হয়ে যাবা, ঠিক আছে। তো আজকের মতো এটুকুই, ইনশাল্লাহ দেখা হবে আবার নেক্সট ক্লাসে। সে পর্যন্ত সবাই ভালো থাকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।